কেমিস্ট্রি উইথ সায়েন্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আগের দিন আমরা বন্ড অ্যাঙ্গেলের একটা ছোট্ট প্যারামিটার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বন্ড অ্যাঙ্গেলের আরও একটা প্যারামিটার নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখব যে যখন কোনো একটা কেমিক্যাল স্পিসিস তৈরি হচ্ছে, তার যে সেন্ট্রাল অ্যাটম, তার যে লোন পেয়ার্সগুলো আছে অথবা তার যে বন্ড পেয়ার্সগুলো আছে, তাদের মধ্যে কীরকম রিপালশন প্যারামিটার কাজ করে, অর্থাৎ ইলেকট্রনিক রিপালশনগুলো কীরকম হয়, যার ফলে বন্ড অ্যাঙ্গেলগুলো ডেভিয়েট করে। তো সময় নষ্ট না করে আমরা স্টার্ট করি আজকের ভিডিও। আজকের টপিকটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল অন দ্য বেসিস অফ electronic repulsions on the basis of electronic repulsions। আমরা ধরে নিচ্ছি একটা মলিকিউল AB2, যেটা আমরা আগের ক্লাসে ওইভাবে করেছিলাম। ধরে নিচ্ছি এর কাছে দুজোড়া লোন পেয়ার আছে। লোন পেয়ার অফ ইলেকট্রনস, এইগুলোকে বলা হচ্ছে, বাইরের ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে লোন পেয়ার। সংক্ষেপে বললে আমরা বলবো এলপি। আর এই যে বন্ডিং এ পার্টিসিপেটেড যে সমস্ত ইলেকট্রনগুলো, এগুলোকে আমরা বলবো বন্ড পেয়ার। সংক্ষেপে বললে বলবো বিপি। আমরা লোন পেয়ার অফ ইলেকট্রনস এখানে দুজোড়া করেছি। এমনিতেই ইলেকট্রন একটা কক্ষে দুটো করে থাকে আমরা জানি। তো পাশাপাশি দুটো কক্ষ যখন থাকবে, এখানে যখন ইলেকট্রনগুলো নন বন্ডিং ইলেকট্রন হিসেবে অবস্থান করছে, তখন তাদের মধ্যে একটা রিপালশন সবসময় কাজ করে, যে রিপালশনটাকে আমরা এলপি এলপি রিপালশন বলতে পারি। রিপালশনটাকে বলা হয় এলপি এলপি রিপালশন। আবার একজোড়া লোন পেয়ার, তার সঙ্গে যখন একটা বন্ড পেয়ার কাছাকাছি অবস্থান করবে, বন্ড পেয়ারেও ইলেকট্রন আছে একজোড়া, ফলে ওই দুটো ইলেকট্রনগুলোর মধ্যেও কিন্তু সবসময় একটা রিপালশন কাজ করছে, যেটাকে আমরা বলে থাকি বিপি এলপি রিপালশন বা এলপি বিপি, যাই বলি না কেন, এলপি বিপি বা বিপি এলপি রিপালশন। আর আরেকটা হচ্ছে, দুটো বন্ড পেয়ার যখন কাছাকাছি থাকবে, তখন বন্ড পেয়ারের ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে একটা রিপালশন প্যারামিটার তৈরি করে, যেটাকে বলা হয় বিপি বিপি রিপালশন। কেমিস্ট্রিতে আমাদের এই তিনটে রিপালশনের মধ্যে এলপি এলপি রিপালশনের তীব্রতা সবচেয়ে বেশি, এলপি বিপি রিপালশনের তীব্রতা তার চেয়ে একটু কম, আর বিপি বিপি রিপালশনের তীব্রতা সবচাইতে কম। এটা হচ্ছে আমাদের তিনটে বন্ড অ্যাঙ্গেল প্যারামিটার বা তিনটে রিপালশন প্যারামিটারের মেন পার্ট। এটা আমাদেরকে জানতে হবে। এর ওপর ভিত্তি করে কোনো কোনো মলিকিউলসের ক্ষেত্রে দেখা যায় বন্ড অ্যাঙ্গেলটা কোথাও ইনক্রিজ করছে, আবার বন্ড অ্যাঙ্গেল কোথাও ডিক্রিজ করছে। তাহলে দেখে নেওয়া যাক একটা এক্সাম্পল নিয়ে, যে কোথায় বন্ড অ্যাঙ্গেল ইনক্রিজ করবে বা কোথায় বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করবে। আমরা এখানে দুটো মলিকিউল নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে অ্যামোনিয়া, যেটা আমরা লাস্ট ক্লাসে NH3 এবং NF3 এর মধ্যে আমরা আলোচনা করেছিলাম। অ্যামোনিয়াতে একজোড়া লোন পেয়ার আছে আমরা জানি। আর পাশাপাশি আমি আরেকটা মলিকিউল নিচ্ছি, সেটা হচ্ছে ওয়াটার মলিকিউল, যেখানে অক্সিজেনের দুজোড়া লোন পেয়ার আছে। এটা AB2 মলিকিউলের মতোই অনেকটা। আমরা এই অ্যাঙ্গেলটা এবং পাশের এই অ্যাঙ্গেলটা, আমি ধরে নিচ্ছি অ্যাঙ্গেলটা থিটা, এটাও থিটা, সেম অ্যাঙ্গেল, আর এটা ধরে নিচ্ছি থিটা প্রাইম। এই দুটোর মধ্যে আমরা কম্প্যারিজন করব কোনটা বেশি কোনটা কম এবং কেন। আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের কাছে 3 জোড়া বন্ড পেয়ার অফ ইলেকট্রনস আছে। NH বন্ড যেহেতু 3টে আছে, ফলে 3 জোড়া বন্ড পেয়ার অফ ইলেকট্রনস থাকবে, তাহলে এগুলোকে আমরা বিপি বলে লিখে দেবো ছোট ছোট করে, বিপি বিপি বিপি। এবং এক জোড়া আছে তার কাছে এলপি। এই এলপি আর বিপি এদের মধ্যে যা দূরত্ব, তাতে করে দেখা যায় এলপি এবং বিপির মধ্যে একটা বন্ড অ্যাঙ্গেলে রিপালশন কিন্তু সবসময় চলছে, যার ফলে কি হয়, এই বন্ড অ্যাঙ্গেলটা অটোমেটিক্যালি কিন্তু একটুখানি হলেও কাছাকাছি চলে আসে। অর্থাৎ HNH যে বন্ড অ্যাঙ্গেলটা, HNH বন্ড অ্যাঙ্গেলটা থিটা থেকে কিছুটা সংকুচিত হয়ে থিটা 1-এ চলে আসে। অর্থাৎ ধরে নিচ্ছি যে H পরমাণুগুলো একটু কাছাকাছি চলে এলো। এটা এলপিবিপি রিপালশনের জন্য। ওয়াটারের ক্ষেত্রে কি হবে জিনিসটা? ওয়াটারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুজোড়া লোন পেয়ার আছে, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার,
এখানে এক জোড়া বন্ড পেয়ার, এখানে এক জোড়া বন্ড পেয়ার। এর ক্ষেত্রে কি হয়, এলপি এলপি যেহেতু দুটো লোন পেয়ার অফ ইলেকট্রনস রয়েছে এখানে দুজোড়া, ফলে এদের মধ্যে একটা রিপালশন প্যারামিটার কাজ করে, যার ফলে কি হয়, লোন পেয়ার অফ ইলেকট্রনস গুলো দূরে সরে যেতে থাকে। যখনই লোন পেয়ার অফ ইলেকট্রনস গুলো একটু দূরে অর্থাৎ নিচের দিকে নেমে আসবে, ডান দিকেরটা যদি আমি কনসিডার করি, যখনই লোন পেয়ারটা একটু নিচের দিকে নেমে আসবে তখনই কি করবে, লোন পেয়ার আর পাশে যে বন্ড পেয়ারটা রয়েছে তাদের মধ্যে রিপালশন শুরু হয়ে যাবে। তার ফলে কি হবে, এই আচ্ছা একই জিনিস বাঁদিকেও হবে, এই লোন পেয়ার এবং এই বন্ড পেয়ারের মধ্যে রিপালশন শুরু হয়ে যাবে। ফলে এই যে বন্ড পেয়ারের ইলেকট্রনস গুলো বা বন্ড যেগুলো তৈরি হয়েছিল, সেই বন্ড গুলো কি হয়ে যাবে, কিছুটা পরিমাণ স্কুইজড হয়ে কাছাকাছি চলে আসবে। এটা হচ্ছে আমাদের থিটা ওয়ান প্রাইম ধরে নিচ্ছি। তাহলে অ্যাঙ্গেল যেটা ছিল আমাদের এইচ ও এইচ, এই অ্যাঙ্গেলটা ছিল আমাদের থিটা প্রাইম গ্রেটার দেন থিটা ওয়ান প্রাইম। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে বন্ড অ্যাঙ্গেল স্কুইজিংটা এখানে বেশি হবে নাকি এখানে বেশি হবে। অবশ্যই বন্ড অ্যাঙ্গেল স্কুইজড হবে এখানে সবচেয়ে বেশি। তার কারণ কি, তার কারণ হচ্ছে এখানে এক জোড়া লোন পেয়ার আছে। লোন পেয়ার আর বন্ড পেয়ার তাদের রিপালশন যতটা না কার্যকরী হবে অ্যামোনিয়ার জন্য, তার থেকে অনেক বেশি কার্যকরী হবে দুটো লোন পেয়ারের মধ্যে রিপালশন। সবসময় বেশি কার্যকরী হবে দুটো লোন পেয়ারের মধ্যে রিপালশন। ফলে এখানে বন্ড অ্যাঙ্গেল স্কুইজিংটা অনেকটা বেশি হয়ে যাবে, যার জন্য H2ওর ক্ষেত্রে আমরা দেখতে পাই angle HOH is approximately 105 ডিগ্রি, অনেকটা স্কুইজড হয়ে যায়। এর আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল ছিল আমাদের 109 ডিগ্রি 28 মিনিট, সেখান থেকে স্কুইজড হয়ে এটা 105 ডিগ্রিতে নেমে আসে। কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে HNH যে বন্ড অ্যাঙ্গেলটা, সেটা স্কুইজড হয়ে মোটামুটি 107 ডিগ্রির আশেপাশে চলে আসে, যেটা আইডিয়াল বন্ড অ্যাঙ্গেলের কাছাকাছি বলতে পারি আমরা। তার ফলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে লোন পেয়ার বন্ড পেয়ারের যে রিপালশন সেটা অতটা বেশি কার্যকর নয়, কিন্তু লোন পেয়ার রিপালশনটা অনেকটা বেশি কার্যকরী বন্ড অ্যাঙ্গেলকে ছোট করে দেওয়ার জন্য। এটা একটা খুবই ভালো এক্সাম্পল অ্যামোনিয়া এবং ওয়াটারের মধ্যে বন্ড অ্যাঙ্গেলটাকে আমরা তুলনা করতে পারছি এর মাধ্যমে। তো এটা গেল আমাদের লোন পেয়ার বন্ড পেয়ার এবং বন্ড পেয়ার রিপালশনের মধ্যে কিভাবে কার্যকরী হচ্ছে বা ইলেকট্রনিক রিপালশনস গুলো কিভাবে আমাদের বন্ড অ্যাঙ্গেলকে ডেভিয়েট করাচ্ছে তার একটা ছোট পার্ট। আরো একটা পার্ট আছে যেটাকে আমরা বলে থাকি ব্যাক বন্ডিং। এই ব্যাক বন্ডিং এর মাধ্যমে কিন্তু বন্ড অ্যাঙ্গেল অনেক ক্ষেত্রে দেখা যায় কিন্তু ইনক্রিজ করে যাচ্ছে। কিভাবে হয় তার একটা এক্সাম্পল নিই আমরা। আচ্ছা টপিকটা না হলে লিখে দিই, ব্যাক বন্ডিং। আমরা দেখে নিচ্ছি এখানে H2O মলিকুল নিচ্ছি, যেখানে অক্সিজেনের দুজোড়া লোন পেয়ার আছে, তার সঙ্গে আমরা নিচ্ছি OCl2 এরকম একটা মলিকুল, এখানেও অক্সিজেনের দুজোড়া লোন পেয়ার আছে। খুব ভালো করে লক্ষ্য করলে আমরা নর্মাল যদি ওয়েতে জিনিসটা ভাবি, অক্সিজেন থেকে ক্লোরিন, এর দিকে ইলেকট্রোনেগেটিভিটির যে জিনিসটা হবে, অক্সিজেন থেকে ক্লোরিনের দিকে ইলেকট্রন যাবে, ফলে এই দুটো দূরত্বে অবস্থান করছে, কাছাকাছি আসবে, ফলে বন্ড অ্যাঙ্গেল কমে যাওয়ার কথা, আর এখানে অটোমেটিক বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে যাওয়ার কথা। কিন্তু তা হবে না, বাস্তবে দেখা যায় OCl2 বন্ড অ্যাঙ্গেল H2O থেকে খানিকটা হলেও বেশি। কেন বেশি সেটাই আমরা এখানে আলোচনা করব। এখানে দেখা যায় ClOCl এই বন্ড অ্যাঙ্গেলটা অ্যাপ্রক্সিমেটলি 111 ডিগ্রি তার কাছাকাছি হয়, মানে কতটা বেশি। আর OH2 তে অ্যাঙ্গেল HOH, এটা আমরা আগেই পড়েছি, এটা অ্যাপ্রক্সিমেটলি 105 ডিগ্রির কাছাকাছি হয়, যেটা অনেকটা কম OCl2 এর তুলনায়। এটা কেন হয়, আমরা OCl2 টা নিয়ে আলোচনা করছি বেসিক্যালি। দেখা যাক, Cl একজোড়া ইলেকট্রন, আমরা যদি একটা ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন করি, ক্লোরিনের 17টা ইলেকট্রন থাকে, যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন করি 1s2 2s2 2p6 3s2 3p5, 3 যখনই আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যায় চলে এলো তখন 3d অরবিটাল তার মধ্যে ফাঁকা অবস্থায় পড়ে আছে। এটা আমরা জানি যে 3 কোয়ান্টাম সংখ্যার মধ্যে 3টা অরবিটাল থাকে, একটা s একটা p একটা d, অর্থাৎ 3s 3p আর 3d, 3d অরবিটাল ফাঁকা আছে। তো ক্লোরিনের 3d অরবিটাল যদি আমি এরকম ভাবে এঁকে দিই, ছোট্ট করে একটু জাস্ট ডেমনস্ট্রেট করার জন্য আঁকছি, এবার যদি আমি একটা 3d অরবিটালকে আঁকি, অক্সিজেনের তো লোন পেয়ার ইলেকট্রন আছে, অক্সিজেন কি করবে, এই যে ক্লোরিনের ফাঁকা 3d অরবিটাল তার কাছে ইলেকট্রন ডোনেট করবে। সিমিলারলি এদিকেও ডোনেশন হবে। ডোনেট করলে স্ট্রাকচারটা কিরকম হবে একটু দেখে নেওয়া যাক। এই অক্সিজেন
অক্সিজেনের একজোড়া লোন পেয়ার তার কাছে আছে, এদিকে একটা ক্লোরিন থাকলো, এই দিকের ক্লোরিনটায় অক্সিজেন ইলেকট্রন দিয়েছে, ফলে অক্সিজেন হয়ে গেল পজিটিভলি চার্জড, এখানে তৈরি হলো আমাদের ডাবল বন্ড, ক্লোরিন ইলেকট্রন নিল মানে ক্লোরিনের কাছে চলে এলো নেগেটিভ চার্জ। পাশাপাশি যদি এই জিনিসটা আমি এদিকের ক্লোরিনের সঙ্গে করতাম, বাঁ দিকে ক্লোরিনের সঙ্গে, তাহলে আরো একটা স্ট্রাকচার আমি আঁকতে পারি, সেটা হচ্ছে এই অক্সিজেন, তখন এই সাইডের লোন পেয়ারটা ঠিক হয়ে আছে, এই অক্সিজেন পজিটিভলি চার্জড হয়ে গেছে, এদিকে ক্লোরিন হয়ে গেছে নেগেটিভলি চার্জড, আর এদিকে ক্লোরিন আছে নর্মাল ওয়েতে। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন থেকে যেহেতু ইলেকট্রনটা গেল, ফলে এখানে একজোড়া ইলেকট্রন থাকলো, এখানে একজোড়া ইলেকট্রন, এখানে তো নর্মালি ইলেকট্রন আছেই। ব্যাক বন্ডিং যখনই তৈরি হয়ে গেল, তখনই দেখো অক্সিজেনের কাছে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেল। অক্সিজেনের কাছে যখন ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেল, তার ফলে কি বোঝা যাচ্ছে, অক্সিজেনের কাছে যখন ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে, তার মানে এটাই দাঁড়ালো যে এদের কাছে ইলেকট্রন ডেন্সিটি কাছাকাছি চলে আসা মানে এদের ইলেকট্রনগুলোর মধ্যে একটা রিপালশন তৈরি হয়ে গেল, আর রিপালশন তৈরি হচ্ছে মানে কি, তাদের মধ্যে ধাক্কাধাক্কি বেশি পরিমাণে হচ্ছে, ফলে বন্ড অ্যাঙ্গেল কি হয়ে গেল, ইনক্রিজ করে গেল। তাহলে যখনই ইলেকট্রনিক রিপালশনটা বৃদ্ধি পেয়ে গেল, তখনই আমরা কি বলতে পারি যে অবশ্যই বন্ড অ্যাঙ্গেলটা তার মানে ইনক্রিজ করে গেছে, মানে নর্মাল বন্ড অ্যাঙ্গেল যা হওয়ার কথা ছিল, যদি আমি ধরে নিই নর্মাল বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি হওয়ার কথা, সেখান থেকে অ্যাঙ্গেলটা বেড়ে হয়ে গেল কি 111 ডিগ্রি, অর্থাৎ ইলেকট্রনিক রিপালশনটা ইনক্রিজ করে গেল। কিন্তু OH2 এর ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। একে তো OH2 তে দুটো লোন পেয়ার আছে, ফলে লোন পেয়ার রিপালশন থাকবে, কাছাকাছি আসবে, প্লাস হাইড্রোজেনের ক্ষেত্রে তো কোনো রকম ব্যাক বন্ডিং হওয়া সম্ভবই নয়, কারণ হাইড্রোজেনের ডি অরবিটাল তো দূরের কথা, পি অরবিটালই নেই, শুধু এস অরবিটালে একটা ইলেকট্রন পড়ে আছে, ফলে এখানে ব্যাক বন্ডিং হবে না, তাই বন্ড অ্যাঙ্গেল নর্মাল ওয়েতে থাকবে, অর্থাৎ স্কুইজড হয়ে থাকবে, কমে থাকবে। সিএল ও সিএল এর ক্ষেত্রে যেহেতু ক্লোরিনের ফাঁকা 3d অরবিটাল আছে, সেই জন্য এখানে কিন্তু ব্যাক বন্ডিং হওয়ার জন্য বন্ড অ্যাঙ্গেলটা ইনক্রিজ করে যাবে। তো এই হলো আমাদের বন্ড অ্যাঙ্গেলের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম বিগত দিন, সেই টপিকটা আজকে কমপ্লিট হলো, অর্থাৎ বন্ড অ্যাঙ্গেল টপিকটা পুরোটাই হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু একটা ছোট্ট ভালো টপিক নিয়ে আসবো অর্গানিক কেমিস্ট্রির ওপরে, যেটা তোমাদের জন্য ইউজফুল হবে। তো চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলটা ভবিষ্যতে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে খুবই উপকারী হবে। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ধন্যবাদ।